অষ্টম চিরন্তন নাট্য উৎসব 2024 জাতীয় এই প্রথম ফেজে আজ তৃতীয় এবং শেষ দিন। আজ আমাদের রয়েছে দুটি অনুষ্ঠান। প্রথম পর্যায়ে সেমিনার আর দ্বিতীয় পর্যায়ে শিল্পায়নেরই পশ্চিমবঙ্গ খ্যাত নাটক পদ্মা নদীর মাঝি। আমরা প্রথম পর্যায়ে যাব, আমরা সেমিনার শুরু করব। আমরা সেমিনার শুরু করার পর্যায়ে চলেছি। আরো কিছু দর্শক বাইরে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, তারা যদি সকলে দর্শক আসনে এসে বসেন আমাদের ভালো লাগবে। আশীর্বাদকে বরণ করে নিচ্ছে আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের পরিচালক অজয় দাস মহাশয়। আশিস চট্টোপাধ্যায়কে বরণ করে নিচ্ছে গোবরডাঙ্গা চিরন্তনের পরিচালক কর্ণধার। এরপর আমাদের মেমেন্টো, আমাদের এবার স্মারক ভরতমুনি স্মারক 2024। এরপর আমাদের চিরাচরিত সামান্য ফল এবং মিষ্টি। এরপর আমরা বরণ করে নেব আমাদের দাদা প্রবীর ভট্টাচার্য মহাশয়কে। প্রবীর দাকে বরণ করে নেবে আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের পরিচালক অজয় দাস মহাশয়। সাহায্য করছে দিশা সর্দার। কাটাবিহীন না কাটাযুক্ত গোলাপ ফুল। এরপর চিরন্তন স্মারক ভরতমুনির একটি ছবি। আর সামান্য ফল আর মিষ্টি। আশীর্বাদকে বরণ করে নিচ্ছে আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের পরিচালক অজয় দাস মহাশয়। আশিস চট্টোপাধ্যায়কে বরণ করে নিচ্ছে গোবরডাঙ্গা চিরন্তনের পরিচালক কর্ণধার। এরপর আমাদের মেমেন্টো, আমাদের এবার স্মারক ভরতমুনি স্মারক 2024। এরপর আমাদের চিরাচরিত সামান্য ফল এবং মিষ্টি। এরপর আমরা বরণ করে নেব আমাদের দাদা প্রবীর ভট্টাচার্য মহাশয়কে। প্রবীর দাকে বরণ করে নেবে আমাদের গোবরডাঙ্গা চিরন্তনের পরিচালক অজয় দাস মহাশয়। সাহায্য করছে দিশা সর্দার। কাটাবিহীন না কাটাযুক্ত গোলাপ ফুল।
এরপর চিরন্তন স্মারক, ভরতমণির একটি ছবি, আর সামান্য ফল আর মিষ্টি। অষ্টম চিরন্তন নাট্য উৎসবের আজ তৃতীয় এবং শেষ দিন। এই দিনের আমাদের প্রথম পর্বের বিষয় আলোচনা সভা। বিষয় দ্য রোল অফ থিয়েটার ফর ফিউচার জেনারেশন। প্রসঙ্গত বলে রাখি, আমাদের মধ্যে দুজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা পেয়েছি, আমাদের সৌভাগ্য। কারণ 2-3 দিন ধরে ট্রেনের যে গোলযোগ চলছে, সত্যিই খুব অসুবিধে। গতকাল আমাদের দ্বিতীয় এবং শেষ নাটক যারা করেছেন, কলকাতার মার্গান কলেজ স্ট্রিটের একটি দল, ওরা 6 জন স্টেশন থেকে ফিরে এসেছে রাত্রি 11:30টার সময়, বাড়ি যেতে পারেনি, ট্রেন বন্ধ ছিল। কি করা যাবে? আশিসদার সহানুভূতি না থাকলে তাদের হয়তো প্ল্যাটফর্মে আটকাতে হতো, না হলে আমার উপরে ফাঁকা ছাড়তে। আশিসদার মহানুভবতায় তারা এই ডরমেটরিতে রাত কাটিয়েছে। স্টেশন চত্বরে ট্রেন চলছে না বলে কোনো খাবার নেই। কি করা যাবে? বাড়িতে একটু ডাল চাল মিশিয়ে রাত্রির 1টার সময় ওদেরকে আমরা সামান্য কিছু আয়োজন করেছিলাম। যা হোক, ওরা সকালে ফিরে গেছে। এবার প্রসঙ্গে আছে, আমাদের মধ্যে আর একজন বক্তা আসার কথা ছিল, সংস্কার ভারতীর সাংগঠনিক সম্পাদক দক্ষিণ প্রান্ত। উনি এই ট্রেন বিভ্রাটের জন্যই আজকে পৌঁছতে পারেননি। প্রবীর ভট্টাচার্য মহাশয়, উনি অনেক কষ্ট করে সম্ভবত 12টার আশেপাশে উনি বেরিয়েছেন। উনি ঢুকেছেন এই প্রায় 4:45 নাগাদ। যা হোক, আমাদের সৌভাগ্য, আমরা ওনাকে পেয়েছি। উনি সংস্কার ভারতীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শুনেছেন বলেছেন, এবং আকাশবাণী মৈত্রীর সংবাদ উপস্থাপকও বটে। আশিস চট্টোপাধ্যায়, ওনার পরিচয়ে নতুন করে দেওয়ার কিছু নেই, সবাই ওনাকে চেনেন। শিল্পায়নের প্রতিষ্ঠাতা পরিচালক, নাট্যকার এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য। এই দুজন বক্তাকে নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা সভা আমরা শুরু করছি। আমাদের থিয়েটারের দল আগামী প্রজন্মের জন্যে, নতুন ছেলে মেয়েদের জন্যে কি ভাবছে, কি করা উচিত, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের নাটকে এখন দর্শক কমে যাচ্ছে। এটা কেন? প্রসঙ্গত হয়তো চলেও আসতে পারে। যাক, আমি আর ভূমিকাতে বেশি কথা বাড়াচ্ছি না। আমি প্রথম মূল্যবান বক্তব্য রাখার জন্যে আমি প্রবীর ভট্টাচার্য মহাশয়ের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত একটা বাণী। তাহলে নাট্যশাস্ত্রে কি আছে? এবং নাটক যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে, নাটকের মধ্যে দিয়ে লোকশিক্ষা হয়। থিয়েটারে তো সেসব কিছু নেই। থিয়েটারে বলছে তুমি সঙ্গীত, বাদ্য, নৃত্য এবং যে অভিনয়তে তোমার পারদর্শিতা, তার মিলিয়ে যে একটা উপস্থাপনা, তাই তুমি করবে। আমি যদি সেটা করি তাহলে লোকের একটা কিছু হবে, লোকে দেখবে, দর্শকের মনোরঞ্জন হবে, পয়সা থেকে তেমন কাছে আসবে, নাও আসতে পারে না। কিন্তু
নাট্যশাস্ত্রে তো তা বলা হচ্ছে না। নাট্যশাস্ত্রে ওই যেমন গীতায় 3টি যোগের কথা বলা হচ্ছে, ভক্তি, জ্ঞান এবং কর্ম, নাট্যশাস্ত্র এরকম রসের কথা বলছেন, 8টি রসের কথা বলছেন। আমি একটু লিখে নিয়ে এসেছি, আচ্ছা ভুলে যাই, এখন বয়স হয়ে গেছে তো ভুলে যাই। তো এই যে 8টি রস, ভরত সেই 8টি রসের প্রথম রস বলে দিচ্ছেন। প্রথম রস শৃঙ্গার, প্রেম, নরনারীর মিলন, শুধু মিলন নয়, আকর্ষণ। তারপরে অনেকে অনেক রকম বলছেন, কিন্তু এগুলোর পরপর যে রসগুলো আছে, শৃঙ্গারের পর হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত, ভয়ানক, বিভৎস। এই প্রতীকগুলো প্রত্যেকটাকে নিয়ে আলাদা আলাদা বলা যায়, কিন্তু আজকে এত মানুষের ধৈর্য নেই শোনবার মতো। আজকে অবসরণী আমরা নাটকটা দেখবো। এই প্রতিটি এক একটি রস। ভারতে 8টি রসের পর পরবর্তীকালে যারা শাস্ত্র প্রণেতা, তারা আরো একটি রসের উদ্ভব ঘটিয়েছে, বলছেন শান্ত। ভরত কোথাও বলছেন এই সমস্ত রসগুলো মিলিত হলেই মানুষ শান্ত হয়। এবং এই সমস্ত রসগুলি তিনি কলা শাস্ত্রের মধ্যে যুক্ত করছেন, এবং কলাকে তিনি 64টি ভাগে ভাগ করছেন। এবং তিনি নিজেই বলছেন এই কলা অধ্যয়নের জন্য পাহাড়ি পর্বতে যেতে হবে, সমুদ্রের তলায় গিয়ে আপনাকে বসে আরাধনা করতে হবে। সংসারের মধ্যে থাকুন, সংসারে এই প্রতিটি জিনিস আপনি দেখবেন। খল শাশুড়ি দেখবেন, করুণ কোনো পরিস্থিতি দেখবেন, ভয়ানক কোনো দৃশ্য দেখবেন, বিভৎস কোনো রূপ দেখবেন, অথবা বীরত্বপূর্ণ কোনো বিষয়কে অনুধাবন করবেন। এগুলো আপনি দেখবেন এবং আত্মস্থ করবেন। এগুলো সবই জীবনের এক একটি অধ্যায়। এবং এই যে 64টি কলা, ভরত নিজেই বলছেন এই কলার বাইরে জীবনে আর কিচ্ছু নেই। তিনি বলছেন যদাস্মিনু নাট্য ন দর্শন, যা যা আছে নাট্যের মধ্যে, এর বাইরে আপনি আর কিছু দেখতে পাবেন না। এই ব্রহ্মাণ্ডে আর কিচ্ছু নেই। এই সব কিছুকে যদি আমরা অনুধাবন করি, তিনি নিজেই বলছেন এই সমস্ত যে রস, এই অষ্ট রসকে যদি আমরা আত্মস্থ করি, তাহলে ভরত বলছেন চিদানন্দ বিলাসে মানুষের উত্তীর্ণ, অর্থাৎ মানুষ স্বয়ং ঈশ্বর। অর্থাৎ এই যে আমি, রবীন্দ্রনাথ বলতেন না, একটা ছোট আমি একটা বড় আমি, এই ছোট্ট আমিটা একদিন বড় আমিতে পরিণত। তাহলে এটাই যদি নাটক হয়, এটাই যদি আমাদের শাস্ত্র হয়, তাহলে তার ভবিষ্যৎ নিয়ে আমাদের এত চিন্তা কিসের? গীতায় বলছে না যে তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো, তোমাকে ফলের জন্য চিন্তা করতে হবে। যার ওই কাজ থেকে কিছু পাওয়ার লক্ষ্য, সে ঠিক পেয়ে যাবে, কিন্তু তুমি তোমার কাজ থেকে ব্যাহত হবে। তাই যদি মনে হয়, হতাশা আসে যে নাটকগুলোতে লোক হচ্ছে না, যদি আপনি পুরো পড়ে গেছেন, কিন্তু এটাও বাস্তব, লোক হচ্ছে না, পাচ্ছি না, মানুষ আসছে না, তাহলে তাদের জন্য ভারতের নাট্যশাস্ত্রটাই আরো একবার প্রাঞ্জল ভাবে পড়া উচিত। আমাদের কোথায় এটা দুর্ভাগ্য যে আমাদের পাঠ্যক্রমে এগুলো যুক্ত নয়। আগামীতে কিন্তু সুন্দর বক্তব্য আমরা শুনলাম। একটি কথাই বলছি, কারণ হচ্ছে এরপরে নাটক রয়েছে পদ্মা নদীর মাঝি। নাটকের ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। আমরা এই আলোচনা সভা আর বেশি দূর এগোবো না, তবে প্রবীরদার একটা কথা আমার খুব মনে ধরেছে, বিস্তারিত না নিয়েই বলছি। উনি বললেন যে বিদ্যালয়ে আমাদের
এই অভিনয়ের ব্যাপারটা যদি ইমপ্রুভ করা যায়, যদিও আমাদের রাজ্যে এখনো সেভাবে তৈরি হয়নি, তবে আমরা বেশিরভাগ নাটকের দলই একটা কাজ করছি, সেটা আমাদের চেষ্টা বা সন্তুষ্টি। আমরা সারা বছরই বিভিন্ন স্কুলে গিয়ে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ওয়ার্কশপ করাই, অভিনয় শেখানোর চেষ্টা করি, তারা যাতে অভিনয়মুখী হয়, তারা ভবিষ্যতে আরো অন্যরকম মানুষ তৈরি হয়, সেই চেষ্টা আমরা বিভিন্ন নাটকের দল করে থাকি। যাই হোক, আজ আমাদের এই আলোচনা সভার শেষ বক্তা শ্রী আশিস চট্টোপাধ্যায়ের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আশিস দা। আকাশবাণী মৈত্রী চ্যানেলের প্রেজেন্টার, উনি টক শো বা প্রেজেন্টার হিসেবে কাজ করেন। যদি করে, উনি কিছুদিন পরে দেখতে পাবেন যে ওনার জায়গায় বহু রক্ত মাংসের মানুষের মতো একজন সেই কাজটি করে দিচ্ছে। সেটা শুরু হয়ে গেছে, বিভিন্ন চ্যানেলের খবরে শুরু হয়ে গেছে যে এখন খবর পাঠের জন্য এআই ব্যবহার করা হচ্ছে। খবরের কাগজে ছবি পাচ্ছে না, একটা সাবজেক্টের সাথে ছবি আসেনি, এআই ব্যবহার করে এমন ছবি করতে হচ্ছে আপনি বুঝতে পারবেন না। এটা একটা ভয়ঙ্কর সময় আসছে আমাদের কাছে, ভয়ঙ্কর সময়। এবং এর ভালো মন্দ নিয়ে কথা উঠেছে, উঠুক। আমরা আমাদের জেনারেশনে আর কতটা দেখি, কিন্তু নতুন জেনারেশনের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ যে এই আধুনিক প্রযুক্তিকে জীবনের জন্য, জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য, মেধার চর্চার জন্য কতটা নেওয়া যাবে আর কতটা আমরা আমাদের ধ্বংস নিজেরা ডেকে আনবো, এইটি ভাবার খুব সময় হয়ে এসেছে। কারণ অটোমেশনের যুগ অনেকদিন আগেই আমরা বলেছি, এখন কিন্তু ভয়ঙ্কর ভাবে শুরু হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব শুধু বাবা মায়েদের নয়, আমাদের যারা শিক্ষক, আমরা যাদের কাছে ছেলে মেয়েরা পাঠ নেয়, তাদের অত্যন্ত সজাগ হতেই হচ্ছে। এই জন্য যে আদপে তারা থিয়েটারটা অত্যন্ত প্রান্তিক একটা বিষয়। থিয়েটার তার জন্মলগ্ন থেকে সংখ্যালঘু এখনো আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। কারণ বাজার অর্থনীতি দিয়ে থিয়েটার মাপা যাচ্ছে না, আর্ট কখনো সেলেবল প্রোডাক্ট হচ্ছে না, আর্টকে বিক্রি করা যায় না। একটা থিয়েটার হয়তো মানুষ খুব টিকিট কেটে হয়ে হয়ে করে দেখলেন, বেশ চলল কয়েক সপ্তাহ, সেইটা প্রমাণ করে না যে এই বিষয়টা বিক্রি হচ্ছে। ওটা একটা হয়েছে, এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা বোধহয় হবে না, কারণ আর্ট সেভাবে পপুলারও হয় না। একটা কথা উঠেছিল যে পপুলারিটি যদি সত্যিকারের সংজ্ঞা হয়, তাহলে যে কোনো সাহিত্য থেকে সব থেকে বেশি পপুলার হচ্ছে পঞ্জিকা। পঞ্জিকার কার্যের উপরে কোনো সাহিত্য, তাহলে পঞ্জিকা একটা সাহিত্য। তো এরকম ব্যাপার। যাই হোক, এই যে সংকট, একটা সময় রবীন্দ্রনাথ দেখেছিলেন সভ্যতার সংকট, এখন তিনি সেটা দেখতে পাচ্ছেন না, কারণ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু কতগুলো দিক নির্দেশ করছে। আজকে কিন্তু আমরা সেটা খুব প্রকট ভাবে দেখতে পাচ্ছি। তো তার মধ্যে অজয় বা এই ধরনের যারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে, অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি? একটা আলোচনা, একটা ডায়ালগ ওপেন করে, কিন্তু আমাদের হাতে সেই ক্ষমতা নেই যে থিয়েটার করে বা এই করে আমরা এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো। তার কে করে দেবে? কে করে দেবে? আমরা কিছু, ওই যেটা বললাম, ডায়ালগ ওপেন করতেই পারি, কিছু সচেতন কথা বলতে পারি, বা একটা তর্ক জুড়ে দিতে পারি। তর্ক খুব দরকার আমাদের সমাজ থেকে। আমাদের রকেট তর্ক উঠে গেছে। এখন কি দেখেন নাকি কেউ ওই সে আগে যে সমস্ত একদম লাল মেজের সমস্ত ছিল না উঠোনগুলো, সেখানে তর্ক আমরা করতাম, সেই তর্ক উঠে গেছে। তো যাই হোক, তর্ক করা খুব দরকার। আজকের এই আলোচনার থেকেও একটা তর্ক উঠে আসুক, অজয়ের এই কাজ চলুক, এবং
আমরা নাটক দেখতেই এগোই, কারণ এখন বাজে বোধহয় 6:27, কারণ এরপরে বড় সমস্যা হচ্ছে ট্রেন ধরা। আজকে অনেকে এসছেন, বা যারা আমার দলের ছেলেরা 30-32 জন ছেলে মেয়ে, তাদের অনেকে বাইরে থেকে এসছে, তাদেরকে আমি ফেরাবো কি করে জানি না। আমাদের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে, আমরা 5 মিনিটের মধ্যে আমরা শুরু করে দেবো আমাদের থিয়েটার। আপাতত আমরা এটাকে এখানে শেষ করি। কর বন্ধু, কিয়া করু? রাসুলে, তুই আমার একমাত্র ভাই না, আমি তোর ভালাই চাই। যা কিছু আছে আমার কাছে জুমারা বহন উড়াই দে, হালে পানি পাবি না। সময় মতো আমি ঘর বানাইয়া দিমু তারে। তাইলেই হয়েছে, তোমার নামে হাড়ি ঘরে শিকার হক করলে। কি কইলি? হারামজাদা নিমো খায়া খাই বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। বাইরো, বাইরো, হারামজাদা। ধরুন বিয়া ঠিক করো, বাইরো। আমাকে কমু, সুবির কমু, তোমার কুমতলবের কথা। যা, হরিণের লগে ফন্দি কইরা মর। ও আমার ভাইয়া না, ও মাইয়া নষ্ট হইছে, ওর নাম ভুললেও পাপ। যা, বাইরো, হারামজাদা, নিমক হারাম, বাইরো, যা। কই যাও? ও বে তেল আনতে। খারাপ। নিবা? যাই। আহো। ওনো, কাউরে কইও না যেন আমি যে দিছি।
আইসে শুনতে আনা শুনতে অপর গাও মিয়া ভাই ভালো আছেন বাবাকে? আরে আরে চুপ মাইরা রইলে কেন? কথা কও। তোমারে তোমারে কিছু কহনের ভাষা নাই আমার আমিনুদ্দিন। কি কইলা? কি কইলা? কি কইলা তোমরা? এই চলো চলো সব মাঝেও নয় রে। মাঝি পরের নামে আইয়া পড়বো। মাঝে না রে, আমি কোথাও যাবো না। তুই বড় যে দিনে কপিলা তার পয়গা এখানে। চলো চলো সব চলো। কুপিরা আরে আরে কাঁদোস না, চল বাড়ি চল। আরে উঠ উঠ, আমি তো ফিরে আইছি। যাবো না বাড়ি। কতবার কইছি মাঝে মাঝে আমার এই লগে লো, আমি যাবো তোমার লগে। মাঝে সরেছে কথা। তুই একটা বল না কুপিরা। আরে আমরা যে মাছ ধরতে, তুই কি করবি? তুই কি জাল ফালাবি? ও ও আমি জাল পেলুম, মাছ ধরুম, সব করুম। তুমি তুমি যে দেখছো ঠাউর আমার মুখ রাখছে, আমি না মানত করে থইছি 5 পয়সার ওরে লুট দিব। তোমারে তোমারে একা ছাড়তে মনটা ডরায়। কাঁদোস না। একটা খারাপ খবর আছে, সালের থেকে কাট কইরা কপি পাওয়া জখম হইছে। ভীষণ চোট পাইছে মাইয়া। আরে শুন চলে লিখতাম তো। কোষ কি? এই কথা তুই অহন কইতাছিস? দিনটা ভর চিল্লাইছে মাইয়া। ভীষণ বুঝে খাও। আরে আরে খাড়া মাঝি, আরে আমিও যাবো তো। আমাগো সর্বনাশের কথা মাইজা কর্তা সকলই অবগতি আছে। তিনি নিজে সেতলরে একটি ক্ষয়ক্ষতির তালিকা তৈরিকরণের কথা কইছে। আমাগো সকলেরই কম বেশি ক্ষয়ক্ষতি হইছে। না, এটা ঠিক কথা না। আমাকে এই জবর আপনার পাঁচ করে ক্ষতি হয়েছে সব থেকে বেশি। এই তুই চুপ কর। তোরে এত কথা কইতে কে কইছে? হ্যাঁ, এই হালে আমরা প্রবীণেরা আছি তো। মাইজা কর্তার দয়ায় আমগো সকলে চেষ্টায় অগদে সাহায্য করাই এই সবার উদ্দেশ্য। আমার একখান আরজি আছে মাইজা কর্তার কাছে। ঠিক আছে। কোন না কোন কোন কোন। আমাগো ক্ষয়ক্ষতিও কম হয় না। আমার আর ওই ধনঞ্জয়ের নাও ডুবছে। আমার আবার ঘরের চালাটাও গেছে। নাও ডুবছে পদ্মায়। ওইখানে তো মেজো কাত্তার খাস নাই। খাস প্রজাগুলোকে এই ব্যবস্থা, এই বরাদ্দ। কি কও তুমি? আমি আর কি কমু? আদান খুঁড়া পিতম খুঁড়ার নাও ডুববা আমাকে গরিবেরই ক্ষতি হয়েছে। কাম দিব কেডায়? কোথায় যাবো জিন? রাগ করো কেন কবি? তোমার মতো মাঝি কামের অভাব হইব? দেখতাছে কবিতা মাইজা কর্তা তোমার লাগে কি পিড়ি। আরে ফাজলামি না, এটা ফাজলামি করার সময় না। এইবার বিপর্যয় যা হয়েছে, হিয়া কহ কাব্য নয়, শুধুই চাওয়া বাড়ায় নয়,
আমগো খাসের হক গলে ক্ষতিগ্রস্ত অসীমের গোড়ায় এমন দুর্যোগ আগে আর হয় নাই। করুন করুন যতটা সম্ভব আমরা করুন। ঠিক যেমন যেমন দেখতাছে ঠিক তেমন তেমন সমস্ত কিছু হইব। বাহ বাহ বাহ, কোন রকম গন্ডগোল হইব না। ঠিক আছে ঠিক আছে। এই বুড়ি, এই চল বাড়ি চল। আমি যাব না। খারাপ মাসি, আমিও যাব। মায়ের একটু পেন্ডাম কইরা লই। এই মাসি আমি যাব না। এই এই চল চল বাড়ি চল 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 বাড়ি চল চল। আমি যাব না। মাসি, মাসি খাও কে তুমি? কেন ছাউল দেখে নাই বুড়ি? মাসি আমি যাব না। মাসি, মাসি, মাসি তোমার ফুটি পুরি তো হয় নাই মাসি। যারে তুমি তুই যা। ঠিক 5 মিনিটের আমাদের আজকে ডাকে বিশেষ করে অজয়ের অতিথি হিসেবে এসেছেন আমাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রোগ্রাম ডাইরেক্টর আমাদের অভিজিৎ চট্টোপাধ্যায়। প্লিজ অভিজিৎ। অভিজিৎ আমার বলছিলেন যে নাটকটা দেখানোর ঠিক ইচ্ছা সময়ের সাথে হচ্ছিল না, একটু দাঁড়াবেন। আজকে অভিজিৎ দাকে আরেকটু ধন্যবাদ দেবো যে সকালবেলা থেকে অনেকগুলো ইন্সপেকশন ছিল, সেই সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাট টাকি নেজাট হয়ে এসেছেন এবং পুরো নাটক বসে দেখলেন। আমি খুব কৃতজ্ঞ। অজয়ের অতিথি অজয়, অজয় এসো। অজয় একটু অভিজিৎ দাকে শুভেচ্ছা জানাবে। আমি অজয়ের হাতে মাইক্রোফোন। সত্যি ভাবতে অবাক লাগছে, আমাদের ৮ম চিরন্তন নাট্য উৎসবের তৃতীয় এবং শেষ দিনে আমরা এরকম একজন মানুষকে আমাদের মধ্যে পাবো। চিরন্তন স্মারক, ৮ম চিরন্তন নাট্য উৎসবের স্মারক আর গোবরডাঙ্গা চিরন্তনের পক্ষ থেকে সামান্য একটু ফল মিষ্টি। দ্বিতীয় ঘর বাড়ি সেকেন্ড বাড়ি। তো সবসময় গোবরডাঙ্গায় যে নিত্য নতুন কাজ হয়ে চলেছে, সবসময় আসতে পারি না, কেননা এত ব্যস্ত কাজের শিডিউলের মধ্যে থাকতে হয়, কিন্তু যখনই সময় পাই তখনই এখানে চলে আসার চেষ্টা করি এবং এখানে আসতে আরো বেশি ভালো লাগে, কেননা এই যে স্টুডিও থিয়েটার এর প্রায় জন্ম লগ্ন থেকেই বিভিন্ন সরকারি পক্ষ থেকে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এর সঙ্গে জড়িয়ে থাকা এবং এখন এটা যেটি পূর্ণাঙ্গ রূপ, এখনো পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপ পাইনি, এখনো কিছু কাজ বাকি আছে, কিন্তু যতটা হয়েছে সেটাই প্রায় পরিপূর্ণ রূপ এসে গেছে। তাতে এসে
তাতে এসে যে আপনাদের সঙ্গে মিলিত হতে পারে এবং এত সুন্দর সুন্দর নাটক দেখতে পারি, সেটা খুব ভালো লাগছে। আজকে যখন নাটক শেষ হলো, নাটকের সম্বন্ধে দু এক কথা না বললেই না, তখন আমার মনে হচ্ছিল সবাই মিলে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া উচিত। মানিকবাবুর এই যে উপন্যাস, সেটা পড়েছিলাম অনেক আগে, সত্যি একটি দুর্বল উপন্যাস, এবং এত বেশি মানিকবাবুর লেখার মধ্যে বৌদ্ধিক ব্যাপার থাকে, তাকে এই 2 ঘন্টার মধ্যে নামিয়ে আনা, সেটা সত্যি অসাধারণ একটা প্রচেষ্টা। এর জন্য সমস্ত মানে ক্রেডিট, সমস্ত যে সাধুবাদ আশিস তার প্রাপ্য। 1 নম্বর। 2 নম্বরের সঙ্গে বলতে হয় প্রত্যেকে, আমি কারণ নাম করে বলবো না, অবশ্যই যিনি আমাদের প্রিয়েন্দ্রবাবু এবং এই নতুন এটি এসছেন তানিশা, এরা ছাড়াও প্রত্যেকে তাদের রোল এত সুন্দরভাবে এই করেছেন, সেটাও দেখার মতো আর কি। সৌভিক আর আমাদের পুরোনোই তো রয়েইছে, আমি আর আলাদা করে নাম, যখন নাম বলছিল আমার তখন ফাইলের নামগুলো বেশি উঠছিল সবাই। তো সত্যি খুব অসাধারণ একটি কাজ হয়েছে। আমার মাঝে মনে হচ্ছিল যে আমাদের বাংলা সাহিত্যের যে রত্নভাণ্ডার রয়েছে, সেগুলো নিয়ে কেন কাজ হয় না, সবসময় কেন নতুন নিয়ে কাজ হতে হবে। তো আমি আশা করবো যে আশিসদা যে এই কাজটা আবার আরম্ভ করলেন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রত্নভাণ্ডারের একটি রত্ন নিয়ে, আমি মনে করবো যে আগামী দিনেও যে বিভিন্ন ডাইরেক্টররা রয়েছেন, তারা আমাদের যারা বরেণ্য সাহিত্যিকরা রয়েছেন, তাদের কাজ নিয়ে নিশ্চয়ই নাটক করবেন, এবং সে নাটক আমাদের অত্যন্ত মনোজ্ঞ হবে এবং আমাদের ভালো লাগবে। আমাদের মধ্যেই আজকের চরিত্রগুলো দেখবেন আমাদের সমাজে আমাদের মধ্যেই রয়েছে। কেউ কবির মাঝি আমাদের মধ্যেই রয়েছেন, কেউ হোসেন মিয়া আমাদের মধ্যে রয়েছে, সবাই আমাদের কেউ না কেউ এই কাজগুলো করেছিল। তো সেইখান থেকে আমরা অনেক বেশি একাত্ম হতে পারি এই জীবনবোধ এবং মূল্যবোধের সঙ্গে। আর আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা অজয়বাবুকে আমাকে দেখার জন্য। আমি সেরকম কেউই নেই, কিন্তু তবুও আমি আপনাদের ভালোবাসায় বারবার আপ্লুত হয়ে আসি, এবং অতি অবশ্যই আশিসদার অত্যন্ত ভালোবাসায় এবং এতে আসতে হয় আমাকে। খুব ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, এবং গোবরডাঙ্গা সম্বন্ধে বলার কিছু নেই। আমি ফার্স্ট বলেছিলাম গোবরডাঙ্গা ইজ দ্য থিয়েটার হাব অফ ইন্ডিয়া। আপনারা আরো অনেক ভাবে